দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। নারীর বিবস্ত্র নির্যাতনের ভিডিও প্রকাশের পর টনক নড়ল সবার। গ্রেফতার 4, মূল হোতা বাদলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর। এরা কখন মৌমাছির মতন লাগে, যেন ঘর দরজা ভাঙি ঘরে ঢুকি, দেখছেন যা কি আর বলুন। ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নামলে মানুষ, নিপীড়নের দায় এড়াতে পারে না সরকার, বললেন কাদের। শিশু নির্যাতন রোধে সজাগ সরকার, বললেন প্রধানমন্ত্রী। করোনায় মানুষের স্বাস্থ্যে মনোযোগ দেওয়ার আহ্বান। আপনার বাচ্চাদের অন্তত দিনে 1 ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন, ছোটাছুটি করার, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, মানে সব ধরনের ব্যবস্থা আমরা করেছি। প্রাণীদেহে গ্লোবের করোনা ভ্যাকসিন সফল, শিগগিরই মানুষের শরীরে ট্রায়াল। এবছর চিকিৎসা বিজ্ঞানে 3 বিজ্ঞানীর নোবেল জয়, হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের স্বীকৃতি। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই করোনার সময়ে যে বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হচ্ছে তার ব্যবস্থাপনা নিয়ে। এ নিয়ে বিস্তর কথাবার্তা রয়েছে। আজকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ব্র্যাকের তরফ থেকে। সেখানে বলা হয়েছে 93% বর্জ্য সঠিক ব্যবস্থাপনার মধ্যে পড়ছে না। কেন এমনটা হচ্ছে এবং এখান থেকে বেরিয়ে আসার উপায় কি, সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আছেন মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, তিনি মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়। আছেন সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি প্রধান নির্বাহী বেলা। এবং আছেন ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী, তিনি পরিচালক জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্র্যাক। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই ব্র্যাকের যে প্রতিবেদনটির কথা বলছিলাম তা নিয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নিতে চাই। আয়তনের তুলনায় বাড়ছে জনসংখ্যা, সেই সঙ্গে বহুমুখী পণ্যের ব্যবহারও। ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে টনকে টন বর্জ্য, যার একটি বড় অংশ বিষাক্ত মেডিকেল বর্জ্য। কোভিড-19 মহামারী পরিস্থিতিকে করে তুলেছে আরও বিপজ্জনক। সম্প্রতি এ নিয়ে গবেষণা চালায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, যাতে উঠে এসেছে করোনাকালে দেশের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও হাসপাতাল থেকে প্রতিদিন তৈরি হচ্ছে 530 টন বর্জ্য, যার 93% থেকে যায় ব্যবস্থাপনার বাইরে। পিপিই দ্বারা যে ফার্দার ইনফেকশন হতে পারে সেই ধরনের বিশ্বাস আছে প্রায় 81% মানুষের। বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা, অসচেতনতা ও আধুনিক পদ্ধতির ব্যবহার না করাকে দায়ী করেন বিশেষজ্ঞরা। যে মন্ত্রণালয়, আন্তঃমন্ত্রণালয়, ওইটাকে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই দায়িত্ব ওনাদের কার? মেডিকেল ম্যানেজমেন্টের কার দায়িত্ব? যার দায়িত্ব আপনারা ডিসাইড করবেন তার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আরেকটা হচ্ছে যে আসলে ব্যবস্থাপনার সক্ষমতা, সমন্বয়টা একটা বিষয়, কিন্তু ব্যবস্থাপনা সক্ষমতাটাও কিন্তু আমাদের একটা ইস্যু হিসেবে সামনে নিয়ে আসা দরকার। স্থানীয় সরকার মন্ত্রী জানান, বর্জ্য ব্যবস্থাপনায় দরকার উন্নত প্রযুক্তি ও মহাপরিকল্পনা। সে লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। আমি একটা কমিটি করেছি, আমার মন্ত্রণালয় কমিটি করে, সেই কমিটি দিয়ে আমি হেডেড বাই মি, এরপরে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করেছে। আমাদের উত্তর সিটি কর্পোরেশনেরটা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন এবং সেই আপনার বিডের সাথে প্রাইজ নেগোসিয়েশন হয়ে গেছে। বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষ কোনো বেসরকারি সংস্থাকে যুক্ত করার পরামর্শ দেন আলোচকরা। শুরুতেই ডক্টর আলী, আপনার কাছে আসতে চাই। এই যে বর্জ্য তৈরি হচ্ছে কোভিড-19 সময়, সেটা যে ভয়ঙ্কর হতে পারে সে ধারণা নিশ্চয়ই সবারই রয়েছে। সেক্ষেত্রে এই যে নানান ক্ষেত্রে এই বর্জ্য ব্যবস্থাপনায় আসলে ব্যবস্থাপনার অভাব দেখা যাচ্ছে, সেটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন কোভিডের রেসপন্স শুরু করলাম প্রথম ব্র্যাক থেকে, সো আপনারা জানেন যে আমরা ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলায়ও আমরা কোভিডের টেস্টের জন্য কতগুলো বুথ স্থাপন করলাম। সো সেখানে আমাদের পিপিএ ম্যান্ডেটরি। সো এই পিপিএ যখন আমরা ব্যবহার করার পরে যখন এটা ডিসপোজ করতে গেলাম, তখন আমরা প্রথম রিয়েলাইজ করলাম যে এই জিনিসটা তো কোথাও নিয়ে পুড়িয়ে ফেললে পরিবেশ সম্মত হবে না, বা কোথাও ডাম্প করাও যাবে না। তাহলে করবোটা কি? কারণ আমরা জানি বাংলাদেশে
ঢাকা প্লাস অন্যান্য জেলায়ও বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা ততটা ভালো নয়। তার সাথে মেডিকেল বর্জ্যর ব্যবস্থাপনা তো আরও মারাত্মক। তার সাথে এই যে পিপিএ মানে কোভিডকে মোকাবেলা করার কারণে যে সমস্ত জিনিসগুলো আমরা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসাবে ব্যবহার করি, এটা বেশ কয়েকটা মিলেই পিপিএ। সো এগুলো আমরা যখন দাম করতে গেলাম তখন রিয়েলাইজ করলাম করবোটা কি। তখন আমরা একটা বেসরকারি প্রতিষ্ঠান প্রিজমের সাথে একটা চুক্তি করলাম, করে এটা তাদের যে ইনসিনেটর আছে মাতুয়াইলে সেখানে এটা আমরা দেওয়ার ব্যবস্থা করলাম। এমনিতে আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখতাম, বিশেষ করে যারা কবর দিচ্ছিলেন তারা সেই কবরস্থানে পিপি পুড়িয়ে ফেলছিলেন, তাতে ক্ষতি কি হচ্ছিল পরিবেশে? আসলে পিপিএ এমন একটা জিনিস, এইটার মধ্যে যদি কোনো কোভিড আক্রান্ত রোগীর ব্যবহার করা পিপিএ হয় সেটা একরকম হবে, আর একটা হলো আমি একজন মানুষ একটা মাস্ক পরে আছি, এটাও কিন্তু পিপিএরই একটা অংশ। সো এইটা যখন আমি রুগী না, আমারটা কিন্তু আরেক রকম একটা নেচার হবে। সো আমরা কথা বলছি দুইটারই সমন্বয়, কারণ একটার সাথে আরেকটা যখন মিশ্রিত হবে তখন এটার ব্যাপ্তিটা আরও বেড়ে যাবে। সো সে কারণে আমরা তখন রিয়েলাইজ করলাম যে একটা গবেষণা করা দরকার। কারণ মেডিকেল বর্জ্য আমরা যতদূর জানি আর কি, বাংলাদেশে যে ক্যাপাসিটি তারা দৈনিক 35 টন শুধুমাত্র আপনার সায়েন্টিফিক ওয়েতে ট্রিট করতে পারে ইনসিনেটরে ঢাকাতে একটা প্রিজমের মাধ্যমে। আর এটা যদি এরিয়া কাভারেজ বলেন অনলি 8%। সো এ দিয়ে তো হবে না। তার মানে আমরা তখন বোঝার চেষ্টা করলাম যে কোভিড রিলেটেড এই কোভিডের কারণে কতটুক বর্জ্য এক্সট্রা যোগ হচ্ছে সাধারণ বর্জ্য প্লাস মেডিকেল বর্জ্যের সাথে। আমাদের এই গবেষণায় আপনি বলেছেন যে আমরা দেখেছি যে হাউস হোল্ড থেকে যে বর্জ্যটা আসে সেইটা প্লাস মেডিকেল বর্জ্য দুইটা যদি একখানে করা হয় তাহলে 530 টন ডেইলি আসে আমাদের এই কোভিডের কারণে বর্জ্য। সো এই বর্জ্য ব্যবস্থাপনায় আমরা যেটা দেখলাম যে সংগঠন এবং দক্ষতা এই দুইটার যথেষ্ট অভাব। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে সরকার এবং বেসরকারি যে সমন্বয় সেইটা, কারণ আমি আগেই বলছি যে একটা প্রিজম, আরও দুই একটা আছে প্রতিষ্ঠান কিন্তু প্রিজমের নামটাই উঠে আসে, কারণ ঢাকাতেই তাদের একটা ইনসিনেটর আছে। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন আমাদের স্টাডিটাতে যে একটা মাত্র শুধু মাস্কের কথাই যদি বলি, সারা পৃথিবীতে WHO বলছে যে 20,000% এই মাস্কের ব্যবহার পৃথিবী বেড়ে গেছে। তার মানে আমাদের দেশ সহ সারা পৃথিবীতে অন্যান্য পিপিই এর আইটেম যেগুলো আছে, হ্যান্ড গ্লাভস বলেন, তারপরে পোশাক যে পরিধান করে সাদা সেটা বলেন, কিংবা গ্লোভস যেটা চোখে পড়ে সেটা বলেন, সানগ্লাস বলেন, এগুলো সব কিছু কিন্তু অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যারা সেবাটা দিচ্ছে তারা প্লাস অন্যান্য যারা রুগী তারা সবাই মিলে এটা আমাদের আস্তে আস্তে বাড়তে থাকলো। জি, ধন্যবাদ। সৈয়দ রেজওয়ানা হাসান, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই পরিস্থিতি করোনার সময়ে প্রচুর পরিমাণে মাস্কের ব্যবহার বাড়িয়েছে বা অন্যান্য ব্যবহার্য জিনিস যেগুলো এসেছে এই রোগ থেকে রক্ষার স্বার্থে, সেগুলো অনেকগুলোই বায়োডিগ্রেডেবল নয়। এর ফলে পরিবেশগত যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে সেটা কি? এর ফলে আলাদা করে তো আর পরিবেশগত কোনো চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে না। এক্সিস্টিং যে চ্যালেঞ্জটা আছে যে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট গুলো পড়ছে না, এগুলো পরিবেশে থেকে যাচ্ছে, ড্রেনেজ কনজেশন হচ্ছে, এগ্রিকালচার কৃষি জমির বিভিন্ন স্তরে স্তরে ঢুকে যাচ্ছে, সেটার পরিমাণটাই আরো বাড়িয়ে দিচ্ছে। আমাদের যদি সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার চিত্রটা মোটামুটি সন্তোষজনক থাকতো তাহলে কোভিড বর্জ্য ব্যবস্থাপনায় আমরা হয়তো খুব দ্রুত ব্যবস্থা নিতে পারতাম। কিন্তু আমাদের সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য সংগ্রহ এবং বর্জ্য ডাম্প করা বর্জ্য ব্যবস্থাপনার দুটো ধাপ মাত্র। শেষ পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনার যে চিত্রটা আমাদের আছে সেটা তো আসলে সন্তোষজনক নয়। আমি যতটুকু জানি, লিয়াকত সাহেব নিশ্চয়ই আমাকে সংশোধন করে দেবেন যদি আমি ভুল বলে থাকি, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু ব্যাপারটা অনুধাবন করতে পারছে যে সকল দেশের পক্ষে এই মুহূর্তে ডাবল চেম্বার অটোক্লেভিং মেশিন আনা সম্ভব হবে না, এবং সকল দেশের পক্ষে বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য ইনসিনারেটর আসলে যতটা না সমাধান করে, এটা কিন্তু সমস্যার দিকেও আপনাকে ধাবিত করতে পারে। সকলেরই স্বীকৃত সমাধানটা হচ্ছে অটোক্লেভিং। তো বিকজ অটোক্লেভিংটা একটা প্রসেসের মধ্যে দিয়ে করে, এটা প্রপারলি করলে আপনার আর বাই প্রোডাক্ট হিসেবে ডাইঅক্সিন বেরোবে না। কিন্তু ইনসিনারেটর যদি আপনি সঠিক মাত্রায় সঠিক পরিমাণে
ঠিক জায়গা সিলেক্ট করে না করেন, জনবহুল এলাকায় করেন, এটা কিন্তু ডাইঅক্সিন বের করতে পারে এবং ওটা ইনসিনারেটরকে অনেক সময় বলা হয় দ্য কিওর দ্যাট কিলস। তো আমার কাছে মনে হয় যে আমি ব্র্যাককে প্রথমে ধন্যবাদ জানাবো যে এই উদ্যোগটা নিয়ে পায়োনিয়ারের একটা রোল পালন করেছে, কিন্তু যেহেতু আজকে আমাদের এখানে স্থানীয় সরকার মন্ত্রী আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব এটা বলে যে আমাদের যেহেতু প্রায় নতুন করেই শুরু করতে হবে ব্যবস্থাপনার সার্বিক চিত্রটা, এটা যেন একটা নীতির আলোকে হয়। নীতি বলতে আমি বলছি যে কেন আমি বর্জ্য ব্যবস্থাপনা করব, বর্জ্য আমি ব্যবস্থাপনাটা করব পরিবেশকে বাঁচাতে, জনস্বাস্থ্যকে বাঁচাতে। আমাদের যদি মাতুয়াইল দেখেন কিংবা আমাদের যদি আমিন বাজার দেখেন, এটা তো বর্জ্য ব্যবস্থাপনার কোনো গ্রহণযোগ্য চিত্র হতে পারে না। তো আমাদের একটা নীতি থাকতে হবে যে আমার পরিবেশটাকে, আমার জনস্বাস্থ্যটাকে আমি বাঁচাবো, আমার বর্জ্য ব্যবস্থাপনা ওই রকমই হইতে হবে। এবং বাজেল কনভেনশন অনুযায়ী বাংলাদেশ কিন্তু এটা করতে বাধ্য। তাকে একটা এনভায়রনমেন্টালি সাউন্ড ম্যানেজমেন্ট, খালি আমার বাসা থেকে তুললাম, রাস্তায় নিয়ে ফেললাম, সেখান থেকে সেকেন্ডারিতে ফেললাম, মানুষজন খালি হাতে এটাকে বাছাই করলো, নিয়ে আরেক জায়গায় ডাম্প করলো, এটা তো ব্যবস্থাপনা না। এটা আপনি বড়জোর এটাকে ডাম্পিং বলতে পারেন। তো যেহেতু সার্বিক চিত্রটাই ওনারা উন্নত করছেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার কিন্তু বিস্তারিত আইন নেই। একমাত্র ক্ষেত্র কোনটায় আইন আছে জানেন? সেটা হচ্ছে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার যে বিধিমালা। তো মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিধিমালা থাকলে এটা যে খালি সরকারের প্রস্তুতির অভাবটাকে এক্সপোজ করছে তা না, বেসরকারি বা সরকারি যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান কোভিড পেশেন্ট থেকে ট্রিট করছে, তারাও যে আসলে সাধারণ মেডিকেল বর্জ্য নিয়ে কতটা অপ্রস্তুত সেটাও এখানে উঠে এসছে। যেহেতু সাধারণ মেডিকেল বর্জ্য নিয়ে ব্যবস্থাপনার চিত্র তাদের সন্তোষজনক নয়, ফলে কোভিড এর জন্য যে এক্সট্রা লোড হচ্ছে ওটা তারা নিতে পারছেন না। সো আই উড স্টপ হিয়ার বাই সেইং যে যেই বর্জ্যটা আমাদের যে পরিবেশের ক্ষতি করছিল, এটার পরিমাণ বাড়িয়ে দিচ্ছি আর নতুন মাত্রা যোগ করছি। এই জন্য WHO কিন্তু একটা সমাধান দিচ্ছে যে জায়গার অভাব, ইনসিনারেটরের অভাব, অটোক্লেভিং এই মুহূর্তে করা যাচ্ছে না, বাড়ি করা যায় কিনা, যে মাটির নিচে এটাকে পুঁতে ফেলা যায় কিনা, যেটা একটা আপাত সমাধান হিসাবে তারা দেখছে। জি, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে সমস্যার কথা বলা হচ্ছে অনেকগুলো স্তর, সেটির মেডিকেল বর্জ্যের কথায় যদি শুরুতে আসি, সেক্ষেত্রেও একটা বিপুল সংখ্যক বর্জ্য সঠিক ব্যবস্থাপনায় যাচ্ছে না। সেই ক্ষেত্রে সরকারের এই মুহূর্তে পদক্ষেপগুলো কি কি এবং এর দায়িত্বটা আসলে কার হাতে রয়েছে এই মুহূর্তে? কোন মন্ত্রণালয় এগুলো দেখভাল করছে? এক একটি মন্ত্রণালয়ের উপরে এক একটি দায়িত্ব অর্পিত আছে। আমি যদি সামগ্রিকভাবে বর্জ্যের কথা বলি, আমাদের ডোমেস্টিক ওয়েস্ট যেটা, সেটা আমাদের জন্য কম চ্যালেঞ্জ নয়, এবং ওই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা আছে, ওয়েস্ট ইলিমিনেশন একটা বিষয় আছে। এখন ওয়েস্টকে যদি আপনি ইলিমিনেট করতে না পারেন, নিষ্পত্তি যদি না করতে পারেন, উই আর এ ভেরি land hungry country. We do not have that much plenty of land to dumping the waste. কারণ আমি ইতিমধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম $2000 বেশি গিয়েছে, আমরা নিম্ন মধ্য আয়ের দেশে গ্রাজুয়েটেড হয়েছি। এই সমস্ত কারণে আমাদের মানুষের কনজাম্পশন বেড়েছে, আর কনজাম্পশন বাড়ার সাথে সাথে সেখানে আপনার ওয়েস্ট জেনারেশনও বাড়বে, এটাই স্বাভাবিক। এবং সেই ওয়েস্ট গুলাকে ম্যানেজ করা এন্ড ডিসপোজাল করা। তো এখন এটার আসলে সত্যিকার অর্থে এটা স্বীকার করতেই হবে যে অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাপারে কার্যকরী কোনো ব্যবস্থা আমাদের ইতিমধ্যে গড়ে ওঠে নাই। তো এখন আমি এরপর মেডিকেল ওয়েস্টের কথা যদি আসি, মেডিকেল ওয়েস্ট এখন কোভিড এর কারণে মেডিকেল ওয়েস্টটা আমাদেরকে এখন হেডেক হয়ে দাঁড়াইছে, কারণ আপনার অনেক বেশি পরিমাণে ওয়েস্ট জেনারেট করেছে। কিন্তু আদার দ্যান কোভিড, হসপিটাল গুলাতে যে সমস্ত ট্রিটমেন্ট করতে গিয়ে যে সমস্ত মেডিকেল ওয়েস্ট গুলা জেনারেট করে, এটা কোথায়ও নিয়ে মাতুয়াইলে অথবা কোন একটা জায়গাতে গিয়ে কোন একটা প্রাইভেট কোম্পানি তারা ইনসিনারেট করতেছেন। তো আমি এটাকে খুব বেশি একটা রিকমেন্ড করব না। আমি মনে করি এভরি ট্রিটমেন্ট সেন্টার দে মাস্ট হ্যাভ দেয়ার ওন ইনসিনারেটর প্ল্যান্ট, ইনস্ট্রুমেন্ট থাকে। এটা ইনসিনারেশন বলতে আমরা যদি এভাবে মনে করি, যেমন আমি ব্যক্তিগতভাবে মন্ত্রী হওয়ার পরে, বিকজ দিস ইজ দ্য ম্যান্ডেট অফ মাই মিনিস্ট্রি, সো আই হ্যাভ কি আপনার ভেরি কিন অ্যাটেনশন দিয়েছি প্রথম থেকে।
আমি জানুয়ারিতে মন্ত্রী হয়েছি এবং আমি ফেব্রুয়ারি মাসেই আমি সাউথ কোরিয়া সফর করেছি, থাইল্যান্ড সফর করেছি, আপনার সিঙ্গাপুর সফর করেছি, ভারত সফর করেছি, টু লার্ন দ্য এক্সপিরিয়েন্স অফ দোজ কান্ট্রি, হাউ দে আর ম্যানেজিং দ্য হোল থিং। তো আমি এটা করতে গিয়ে দেখেছি যে সাকসেসফুলি সাউথ কোরিয়া করছে, থাইল্যান্ড করছে, সিঙ্গাপুর করছে, এরপরে আমি জাপানও ব্যক্তিগতভাবে সফর করেছি। এই সমস্ত অভিজ্ঞতাগুলোতে দেখেছি যে তারা ইনসিনারেশনের মাধ্যমে তারা বিদ্যুৎ উৎপাদন করছে, বাই মেনটেনিং ফ্লু গ্যাসটাকে তারা পুরোপুরি তারা কন্টেইন করছেন। সেখানে আমি যে আমাদের রেজওয়ানা হাসান যে বিষয়টা নিয়ে কথা বলেছেন, রেজওয়ানা আপা, তো সেখানে বিষয়টা হলো আপনার এখানে আমাদের যে ইমিশনটা হবে সেখানে অনেকগুলা হেভি মেটাল ডিসচার্জ হওয়ার ইমিশন হওয়ার সম্ভাবনা আছে, বাট টেকনোলজি হ্যাভ been graduated in such a level যে আপনি সেই সমস্ত অল হেভি মেটাল, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল, মার্কারি, সালফার, কার্বন, তারপর দিয়ে নাইট্রোজেন, এভরিথিং তারা সেখানে কন্টেইন করতে পারে এবং একেবারে বাতাসের আপনার গ্রহণযোগ্য মাত্রা তারা সেটাকে ইমিট করবে। এবং সেটা কবে নাগাদ এই ধরনের প্রযুক্তি আনার পরিকল্পনা করছেন আপনারা? এই সমস্ত প্রযুক্তি দিয়েই আমরা এখন ভবিষ্যতে আমাদের মেজর স্কেলের যে সমস্ত বর্জ্য ব্যবস্থাপনা সেগুলোকে আমরা বর্জ্য ডিসপোজালটা করব, সেখানে ইলিমিনেট করা হবে, অর্থাৎ বর্জ্য সেখানে যাবে এবং সেখানে আর কিছুই থাকবে না, সেটা সম্পূর্ণটাকে পোড়াইলে সেখানে যে কার্বন পাওয়া যাবে, ইট ইজ এনার্জি, সো ইট ক্যান বি কনভার্টেড টু দ্য এনার্জি এন্ড সেখানে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এটা কি কোনো সময় বলতে পারেন আমাদের দর্শকদের যে কতদিনের মধ্যে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে? কারণ কি ইন্ডাস্ট্রি এখন আমি উত্তর সিটি কর্পোরেশনের কথাটা বলে যাদেরটা এখন আগাইয়ে আছে, তো তাদেরকে আমি প্রত্যেকটি প্লান্টের জন্য 18 মাস, যেদিন থেকে তাদেরকে আমরা ওয়ার্ক অর্ডার দেব সেদিন থেকে 18 মাস। এখন এটা একটু আগেই আছে, তাদের সাথে প্রাইস টাইস সবকিছু নেগোসিয়েশন হয়ে গেছে, আমি যতদূর জানি, আমাকে বিদ্যুৎ সচিব কনফার্ম করেছে। তো আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে তো আমরা 18 মাস আমি টাইম দিয়েছি, তারা 20 মাস চেয়েছে। তো এটা হলো যে এখন এই পরিমাণ টাইমটাই আমার যুক্তিক সময়। তো আমরা অন্যান্য দক্ষিণ সিটি কর্পোরেশনও করব, আর আমরা নারায়ণগঞ্জটাও আগেই আছে, গাজীপুরটা আগেই আছে, আর আমরা সারা বাংলাদেশে এই ব্যবস্থাপনা করব। কারণ হচ্ছে বাংলাদেশের নদী, নালা, খাল, বিল এবং ড্রেন সব কিছু ভরাট হয়ে যাচ্ছে এবং এখানে বায়োডিগ্রেডেবল, নন ডিগ্রেডেবল আপনার এই সমস্ত ওয়েস্ট, ইনঅর্গানিক এবং অর্গানিক, তো এখন সে সমস্ত গুলাকে আমাদেরকে ডিসপোজ না করার, অর্থাৎ ইলিমিনেট না করার কোনো রকম স্কোপ নাই, এখানে কোনো ডিবেটের জায়গা না। আর মেডিকেল ওয়েস্টের বিষয়ে আমি পরিষ্কার করে কিছুদিন আগেও পরিষ্কার করে আমাদের একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে দে হ্যাভ টু নিউট্রালাইজ। এখন ধরুন সেখানে একটা ক্যান্সার রোগীকে চিকিৎসা করা হচ্ছে, যে সমস্ত ইনজেকশন দেওয়া হচ্ছে সেই ইনজেকশনের টিউব, সিরিজ, এটা ওইটা তারা ডিসপোজ করে, তো দে মাস্ট হ্যাভ টু ইনসিনারেটেড। তারপরে সেখানে আবার ফ্লু গ্যাসটাকে তারা কন্টেইন করবে এবং সেটাকে তারা স্ক্যানিং করে দেবে যাতে নাকি কোন রকম কন্টামিনেটেড ফ্লু গ্যাস যাতে নাকি ইমিটেড না হয়। তো এখন পর্যন্ত কটা হাসপাতাল এই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে বা ঠিকভাবে করতে পারছে? আমি দেখি না, আমরা কয়েকদিন আগে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে মিটিং করেছি, পরিবেশ মন্ত্রণালয় সহ, তো সেই সভাতে আমরা পরিষ্কার করে বলে দিয়েছি, কারণ এটা তো আমি দেখি না, এখন স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আমি মনে করি বেশ কিছু হাসপাতালে তাদের এটা থাকলেও অনেকগুলোতে সেটা নাই, এবং স্বাস্থ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমি বলেছি তিনি উদ্যোগ নিচ্ছেন খুব দ্রুত যাতে নাকি সব হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে যাতে নাকি ইনসিনারেশন ইনস্ট্রুমেন্টটা থাকে। এখন আমাদের ছিল না, এটা এখন করা হচ্ছে, আর করার জন্য আমার মনে হয় রাইট ওয়ে উই আর গোইং হেড। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসবো মাননীয় মন্ত্রী আপনার কাছে আবারও। এখানে আমরা হাসপাতালের বর্জ্য নিয়ে কথা বলছিলাম, গৃহস্থালী বর্জ্য নিয়ে খানিকটা কথা হয়েছে এর আগেও। এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কি? কারণ এই ক্ষেত্রে যে পরিমাণে নতুন বর্জ্য এসেছে এই করোনার সময়, সেটার যে ব্যবস্থাপনা সেটা নিয়েও প্রচুর প্রশ্ন তৈরি হয়েছে। সেটা নিয়ে কি ধরনের পরিকল্পনা আপনারা করছেন সেটা জানতে চাই। না,
পরিকল্পনা আমাদের কাছে আগে থেকেই করা আছে। এখন বিষয়টা হলো যে ইট ইজ নট দ্য নিউ থিং ফর বাংলাদেশ। সারা পৃথিবী এরকম একটা চ্যালেঞ্জকে মোকাবিলা করছে। আমি বর্জ্যের কথা বলি, আমাদের ডোমেস্টিক বর্জ্য আছে, মেডিকেল ওয়েস্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আছে, তো আর এরপরে দিয়া এগুলো বেসিক্যালি ওয়েস্ট এই সমস্ত তিনটে সেক্টর থেকে গ্রো করে। তো এখন মেডিকেল ওয়েস্টটা আমাদের ডোমেস্টিক লেভেলে আগে জেনারেট করতো না, শুধু হসপিটাল লেভেলেই ছিল ম্যাক্সিমাম আমাদেরকে। তো এখন এটা ডোমেস্টিক লেভেলে যেটা নাকি জেনারেট করছে, আমরা চেষ্টা করছি মানুষকে অ্যাওয়ার করার জন্য। এখন এখানে আমি সরকার আমি করব, এবং সরকার এবং আপনার কোন সংস্থার সাথে দূরত্ব থাকবে, সমন্বয়হীনতা থাকবে, আসলে কথা তো এটা ঠিক না। আমাদের জনগণের সাথে সমন্বয় করতে হবে, জনগণকে ইনভলভ করতে হবে। এখন আপনার বাড়িতে আপনার মাস্ক ব্যবহার করেছেন, করার পরে সেটাকে যদি আপনি পলিথিন দিয়ে র্যাপিং করে যদি আলাদা করে না রাখেন, তো আমার পক্ষে তো সিটি কর্পোরেশনের পক্ষে অথবা কোনো সংস্থার পক্ষে যাইয়া সেখানে আলাদা করে নিয়ে আসা সম্ভব না। আর যদি করতে যায়, সে যে ব্যক্তি করবেন তিনি কি প্রোটেকশন নেবেন, এবং সেই প্রোটেকশন নিলেও তিনি যে কন্টামিনেটেড হবেন না, ইনফেক্টেড হবেন না, হু ক্যান টেল ইট। ধরুন আজকে একজন মনে করলেন তিনি এইভাবে একটি মাস্ক বা কতগুলো মাস্ক ফেলবেন, সেটা ফেলার জন্য কি আলাদা কোনো জায়গা তৈরি হয়েছে এর মধ্যে? না, আমরা যদি এরকম যদি মেডিকেল ওয়েস্ট গুলাকে আমরা অন্য একটি জায়গাতে হয়তো একটা পৃথক একটা জায়গাতে রাখার ব্যবস্থা করি। এখন অনেস্টলি বললে তো এই ডোমেস্টিক ওয়েস্ট গুলাকেও তাহলে প্রত্যেকটা বাড়িতে আবার ইনসিনারেটর থাকতে হবে। তো এটা তো আসলে খুব একটা প্র্যাকটিক্যাল না, সারা পৃথিবীর কোথাও না। আমি ওয়েস্ট নিয়ে আমি কাজ করতে গিয়ে আমি ইউরোপের বেশ কয়েকটা দেশের তাদের ডোমেস্টিক লেভেলটাকে আমি স্টাডি করেছি। সেখানেও দেখা গেছে তাদের সরকারের দীর্ঘদিন 20-25 বছর থেকে তাদের চেষ্টা করার পরও তারা এখনো ডোমেস্টিক লেভেলে সেগ্রিগেশনে যেতে পারে না। আমাদের এখানে অনেকে সেগ্রিগেশনের কথা বলে, ইট কুড বি ভ্যালুয়েটেড। আমি জানি যে তারা করতে পারে না, জাপান করতে পারে না। জাপান যার জন্য মিক্সড ওয়েস্টটাকে তারা ইনসিনারেট করে তারা বিদ্যুৎ উৎপাদন করে। তো এগুলো আমি নিজে প্র্যাকটিক্যালি দেখে আসছি। আমি ওই সময় প্ল্যানগুলো একদম ইনস অ্যান্ড আউট হোল স্টেক আমি স্টাডি করেছি। তো এখানে এই ডোমেস্টিক লেভেলে যেটা হচ্ছে, তো সেটাকে আপনি এখন আমাদের কাছে এখন যতটুকু সুবিধা আছে, আমার তো ইনসিনারেটর নাই, এবং ইনসিনারেটর আমি করতে পারছি না, ডোমেস্টিক লেভেলে করতে পারছি না, সব হাসপাতাল লেভেলে নাই। তো এখন আমাকে কিছু ঝুঁকি আমাকে আছে, যত কম ঝুঁকি নিয়ে আমি কাজটা করতে পারি, আমাদের লোকদেরকে রক্ষা করতে পারি, সে চেষ্টাটা আমাদের করতে হবে। এবং ইন দ্য সেম টাইম আমাকে প্রিকশন নিতে হবে যাতে নাকি আমার একটি লোকও কোনো ঝুঁকিতে না যায়। এবং সেটার জন্য আমরা কাজ করছি, কালেকটিভলি কাজ, অনেক বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। আমি মনে করি যে এটা আমরা একটা বড় সফলতার দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা এই ইনসিনারেশন প্ল্যান্ট এটি যে 3000 টন আপনার উত্তরে প্রতিদিন ইনসিনারেট বার্ন করা হবে, এবং দক্ষিণও 3000 টন করার জন্য অলরেডি আমরা প্রস্তাব সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদনের জন্য এটা প্রক্রিয়াধীন আছে। তারপরে আমাদের চট্টগ্রামও করবো, এবং আমরা অন্যান্য ময়মনসিংহ আমার কাছে প্রস্তাব দিয়েছে, এবং আমি সেখানে সেটাও স্টাডি করছি। তো এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় আমরা সবাই মিলে করছি। এটা এখন একটা বিষয় হলো যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের ব্যাপারে এখন আমাদের আরো চ্যালেঞ্জ। আমি মনে করি যে এটা আমরা একটা বড় সফলতার দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা এই ইনসিনারেশন প্ল্যান্ট এটি যে 3000 টন আপনার উত্তরে প্রতিদিন ইনসিনারেট বার্ন করা হবে, এবং দক্ষিণও 3000 টন করার জন্য অলরেডি আমরা প্রস্তাব সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদনের জন্য এটা প্রক্রিয়াধীন আছে। তারপরে আমাদের চট্টগ্রামও করবো, এবং আমরা অন্যান্য ময়মনসিংহ আমার কাছে প্রস্তাব দিয়েছে, এবং আমি সেখানে সেটাও স্টাডি করছি। তো এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় আমরা সবাই মিলে করছি। এটা এখন একটা বিষয় হলো যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের ব্যাপারে এখন আমাদের আরো চ্যালেঞ্জ আছে। যেমন আমরা উই আর দ্য কান্ট্রি অফ দ্য ডাউন স্ট্রিম অফ হিমালয় কোর্স। তো আমাদের এখানে হিমালয়ের আমাদের এখানে দেশটা গড়ে উঠেছে আপনার রিক্লাইমেশনের মাধ্যমে। উপর থেকে পানি আসে এবং তার সাথে পল্লী মাটি আসে। এখন এটা আমাদের সৌভাগ্য যে এই সমস্ত নদীগুলো আমাদের আছে, এবং পানি উপর থেকে আসার না আসলে আমাদের প্রতি বছর 1 বছর যদি আমাদের এখানে যদি পানি না আসতো, তাহলে 7-8 ফিট পর্যন্ত পানির ওয়াটার আন্ডারগ্রাউন্ড ওয়াটারের টেবিল নিচে নেমে যেত। তো এটা আমাদের জন্য আবার কনসিস্টেন্সলি 2-3 বছর যদি এভাবে হতো, তাহলে দেখা যায় আমাদের কিন্তু এগ্রিকালচারাল এই পার্টাইল ল্যান্ড কিন্তু আর থাকতো না। তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তেমনি ভাবে নদীগুলোকে আমাকে রক্ষা করতে হবে। এখন দেখা গেছে আমার কাছে একটা আমাদের এই বুড়িগঙ্গা, তুরাগ, দলেশ্বরী, বালু নদী সহ এই সমস্ত নদী, এবং কর্ণফুলী নদী, মেঘনা নদী সহ এগুলোকে পলিউশন মুক্ত করা, দূষণ মুক্ত এবং নব্যতা ফিরিয়ে আনার জন্য একটা কমিটি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং সেই কমিটির প্রধান আমি।
এবং আমি এখন এটার জন্য একটা মাস্টার প্ল্যান অলরেডি কর্ণফুলী নদী সহ করা হয়েছে, মেঘনা নদীর জন্য আলাদা করা হচ্ছে এবং আমরা পদ্মা নদীর জন্য করবো। কিন্তু আমি ইতিমধ্যে আমার বেশি স্টাডি রিপোর্ট আমার কাছে এসেছে যে আমাদের কর্ণফুলী নদীর বেডে আপনার দেখা গেল যে সেখানে বেশ 3-4 ফিট 5 ফিট পর্যন্ত সেখানে পলিথিন জমে আছে, এবং যেগুলা বায়োডিগ্রেডেবল সেগুলো তো এলিমিনেটেড হয়ে যাচ্ছে, ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, আর যেগুলো ইনঅর্গানিক তো সেগুলো তো ডিগ্রেডেবল হচ্ছে না, বায়োডিগ্রেডেবল হচ্ছে না। ফলশ্রুতিতে এগুলা সেখানে স্তূপকারা করতেছে এবং সেখানে আমার নদীগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এবং ইন ফিউচারে আমাদের এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে আমাদের নেভিগেশন ফ্যাসিলিটি গুলো সবগুলোই আমাদের চ্যালেঞ্জের সামনে আসতেছে। আমাদের ঢাকা শহরে 39টা খাল আছে, এই 39টা খাল এখন 52টা ছিল, এখন 39টা আমি আইডেন্টিফাই করেছি। এই 39টাকে যদি আমরা এখন রক্ষা করতে পারি, আমি তো মনে করি যে ইতালি, সুইজারল্যান্ড, ভিনিসের থেকে আমাদের ঢাকা শহর সুন্দর হবে, এবং এটার জন্য একটা মাস্টার প্ল্যান নিয়ে আমরা কাজ করা আরম্ভ করেছি। এবং আপনাদের আমি আপাকে বলবো যে আপনাদেরও কয়েকজন যারা নাকি আমি ওয়ার্কিং গ্রুপ করে দিয়েছিলাম, তাদের কয়েকজন আবার এটার সাথে জয়েন করেছে, তারা সহ আমি এলজিডি 6 জন ইঞ্জিনিয়ারকে দিয়ে সেখানে প্রজেক্ট তৈরি করছি। তো আমার মনে হয় আমরা একটা ভালো কাজ করার জন্য কালেক্টিভলি এফোর্ট দিয়ে আমরা করার চেষ্টা করছি, আমরা ভালো কিছু করতেও পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ডক্টর আলীর কাছে পর্যায়ে আসতে চাই, মাননীয় মন্ত্রী আপনার কাছে ফিরবো একটু পরেই। ডক্টর আলী, এই যে প্রতিবেদন আপনারা তৈরি করলেন, সেখানে আর কি কি চ্যালেঞ্জ আপনারা দেখেছেন বা কোথায় কোথায় কাজ করা খুব জরুরি বলে মনে হয়েছে? ধন্যবাদ। আসলে আমি শুরু করতে চাই রেজনা আপার একটা কথা দিয়ে। উনি একটা বলছিলেন যে মানে এই যে কোভিড বর্জ্য, এটা কিন্তু দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে হেলথ ডাইমেনশন আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডাইমেনশন। সো প্রযুক্তি কিন্তু এখন অনেক উপরে। সো আমরা সেই প্রযুক্তি, মাননীয় মন্ত্রীও বললেন যে ধোঁয়াটা বা যে এই অ্যাশটা তৈরি হবে এইটাও কিন্তু ম্যানেজ করা যায়, টেকনোলজি আছে এখন। টেম্পারেচার বাড়াইলে সব কিছুই করা যায়, ইলেকট্রিসিটিও করা যায়, এবং যে ধোঁয়াটা হয় সেটাও কন্টেইন করা যায়, মেটালগুলোকে কন্টেইন করা যায়। কিন্তু যে গ্যাপটা আমরা এই স্টাডিটাতে দেখেছি সেটা হলো যে সাউন্ড পলিসি এবং রেগুলেশনস, এইটা কিন্তু আমাদের মানে মনে হয়েছে, এই স্টাডি বলছে যে এইটার দরকার আছে। মানে কতগুলো সাউন্ড পলিসি এবং রেগুলেশন যদি না হয় তাহলে এটা সুষ্ঠু ব্যবস্থাপনার কোথায় শূন্যতা রয়েছে বলে মনে হচ্ছে? যে সমস্ত আইন, যে সমস্ত বিধিমালা বা যে সমস্ত গাইডলাইন আছে এখন পর্যন্ত, সিটি কর্পোরেশন আইন বলেন, সেগুলোর মধ্যে এখন পর্যন্ত যেটা আইডেন্টিফাইড যে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন পরিমার্জন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যাই আছে সেটার ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নটা ঠিকমতো মাঠে হচ্ছে না। আরেকটা জিনিস দেখা গেছে মনিটরিং, যে আরেকটা হচ্ছে আপনার কোঅর্ডিনেশন, ডিভিশন অফ লেবার, যে এখনও দেখবেন আলোচনা শুরু হলে যে এটা কি স্বাস্থ্য মন্ত্রণালয় না সিটি কর্পোরেশন না এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, কারণ আমি বলছি এটা দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে হেলথ ডাইমেনশন আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট ডাইমেনশন। সো যার যেখানে যেটুক কাজ সেটা করতে হবে। আরেকটা হলো যে পাবলিক ক্লিনলিনেস, এইটা কিন্তু আমরা ওইভাবে সচেতন সবাইকে করতে পারি নাই, এইটারও একটা বিষয় আছে। কেন বললাম এটা আমি আরেকটু পরে বলছি, আরেকটা ফাইন্ডিংসে, সেটা হলো পিপলস পারসেপশন। কারণ আমরা এই সার্ভেটা করার সময় 4636 জন মানুষের কাছে 300 ডাক্তার সহ করেছিলাম। সেই পারসেপশনটার ব্যাপারটা আমি পরে বলছি। ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট সিস্টেম, যেটা আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম এবং ট্রিটমেন্ট সিস্টেম, এইটাও কিন্তু, কারণ আমাদেরকে ওই পৃথিবীর অনেক বড় বড় দেশের মডেল আমরা আনবো অবশ্যই, কারণ আমরা যেহেতু শুরু করছি এখন, ওটা আনলেই ভালো। কিন্তু এখন আমাদের চিন্তা করতে হবে লাক্সই এবং লো কস্ট সলিউশন কোথায় আছে, কারণ আমরা সব জায়গায় একত্রে যদি শুরু করতে চাই, হাই কস্ট ইনোভেটিভ একদম টেকনোলজি দিয়ে কিন্তু সব জায়গায় শুরু করতে পারবো না, সেটাও একটু মাথায় রাখতে হবে। কারণ আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট যে মানে একত্রে কাজ করার যে বিষয়টা, সেটা আমাদের একটু দরকার আছে। ইনভলভমেন্টও লাগবে, বিনিয়োগও লাগবে, আর ক্যাপাসিটি, ডিফারেন্ট স্টেক হোল্ডারের যে ক্যাপাসিটি, আমাদের সবাই যারা যারা এর সাথে জড়িত তাদের ক্যাপাসিটিও একটা। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, এই যে আমরা কোভিড বর্জ্য হাউস হোল্ড থেকে আসছে, সিটি কর্পোরেশনের যারা ক্লিনার, তারাই কিন্তু সকালবেলা এই খোলা হাতে, খোলা পিপিএ ছাড়া এগুলা পরিষ্কার করতেছে, দে আর অ্যাট রিস্ক। সো সিটি কর্পোরেশনেরও এই জিনিসগুলোর দিকে নজর দিতে হবে। যারা এই মানুষগুলো এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, তাদের ক্যাপাসিটি, সক্ষমতা এবং ট্রেনিং কিভাবে দেওয়া যায়, তাদেরকে কিভাবে বিভিন্ন উপকরণ দিয়ে সাহায্য করা যায়, সেই দিকেও একটু নজর দেওয়ার বিষয়। ধন্যবাদ। রিজওয়ানা হাসান, আপনার কাছে ফিরে আসি। এই যে সচেতনতা তৈরির কথা বলা হচ্ছিল, সেটা যেমন একদিকে, এর পাশাপাশি আইনের যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেগুলো
কে মনোযোগ দেওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু ধরুন হাসপাতালের বর্জ্য নিয়ে তো বিধিমালা রয়েছে, তাতে কি পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে? এবং অন্যান্য ক্ষেত্রেও যদি বিধিমালা হয়, আইন হয়, তাতে কি পরিস্থিতি রাতারাতি পাল্টে যাবে? আইনটা যদি, যেটা মন্ত্রী মহোদয় বলছিলেন যে এখন ওনারা কথা বলার জন্য আর বলতে চান না, ওনারা কাজ করে দেখাতে চান, তো আইনটা যদি আসলে প্রয়োগের জন্য করা হয় এবং প্রয়োগের দায়িত্ব সুনির্দিষ্ট করে ওটা মনিটর করা হয়, তাহলে তো অবশ্যই কাজ হবে। শোনেন, আমি প্রত্যেক বছরে 3-4 বার অফিসিয়াল কাজে নেপালে যেতাম। আমার চোখের সামনে আমি কাঠমান্ডু, কোনো হাই কস্ট হাই টেকনোলজি কিছুই না, ওদের কালেকশন এবং রাস্তা পরিষ্কার করার চিত্রটা দেখে এসে আই এম রিয়েলি ইমপ্রেসড। আমি শ্রীলঙ্কাতে গেছি, ওখানে হাই কস্ট তেমন কিছু না, কিন্তু আপনি শ্রীলঙ্কার পুরো কলম্বো শহরে কোনো জায়গায় ময়লা জমে থাকতে দেখবেন না। এই ডোর টু ডোর কালেকশন করে ডাস্টবিন, সেখান থেকে সেকেন্ডারি, সেখান থেকে ডিসপোজাল ওরা করে না। ওরা একেবারে ডোর থেকে যারা কালেক্ট করে তাদেরই দায়িত্ব হচ্ছে একেবারে নিয়ে গিয়ে শহরের বাইরের ডাম্পিং সাইটে নিয়ে ওখানে ওরা ওটাকে প্রসেস করে ফেলে। তো যদি আপনি করতে চান তাহলে এটা করা সম্ভব, এটা রকেট সায়েন্স না। আমি লিয়াকত সাহেবের সাথে সব বিষয়ে একমত, শুধু একটা কথা বলবো লিয়াকত ভাই, যে গত 10 বছরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রীয় প্রযুক্তিগত অনেক পরিবর্তনের পরেও 5000 মতো ইনসিনারেটর ওরা বন্ধ করে দিয়েছে। আমাদের ইটিপির অভিজ্ঞতা যদি আমরা জানি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে, তাহলে আমরা খুব একটা উৎসাহী হব না, কারণ সকলেরই কাগজে কলমে একটা ইটিপি থাকে, আসলে বেশিরভাগেরই বাস্তবে থাকে না, যাদের থাকে তারা ওটা চালান না। খুব সহজ একটা উপায় কি জানেন, কারখানার বিদ্যুতের লাইনটা, মিটারটা আলাদা করা হবে, আর ইটিপির বিদ্যুতের লাইনটা আলাদা করা হবে। ইটিপির মিটার যখন আলাদা হবে, ওই মিটার রিড করে আপনি বুঝবেন যে সেই ইটিপি চালাচ্ছে কি চালাচ্ছে। এই মনিটরিংটা তো কেউ করে না। তো সরকার যদি নিয়ন্ত্রক এবং মনিটরিং এর ভূমিকা পালন করে, তাহলে আমি মনে করি যে আইন দিয়ে করা সম্ভব। আইনের একটা সুবিধা, আপনি নিজে আইনজীবী হয়ে হয়তো বুঝবেন। ধরেন একটা আইন হলো, আমরা সরকারকে যেরকম আশা করি মনিটর করবে, সরকার করলো না, তখন আমাদের নাগরিক সমাজের আমাদের একটা দায়িত্ব থাকে যে সরকারের সাথে দেন দরবার করা, আদালতের দ্বারস্থ হওয়া। এই যে আমরা ঢাকা শহরের ক্যানেল গুলো নিয়ে হাইকোর্টে গেছি, হাইকোর্ট একটা মাস্টার প্ল্যান করার নির্দেশ দিয়েছেন, তো তখন এই কাজগুলো করার সুবিধা থাকে। এখন আইন যদি না থাকে, ইউ অপারেট ইন দ্য ভ্যাকিউম। আপনাকে একটা উদাহরণ দিই, আইন থাকলে আজকে আমিন বাজারে পানির মধ্যে গিয়ে ঢাকা সিটি কর্পোরেশন ময়লা ফেলতে পারতো না, আর বলতে পারতো না যে কোথাও তো একটা ফেলতে হবে। কোথাও একটা ফেলতে হবে বলে কি আপনি আমার বাসার সামনে এসে ময়লা ফেলবেন নাকি? কোথাও ফেলতে হবে বলে কি আপনি মাস্টার প্ল্যান ভায়োলেট করে পানির মধ্যে ময়লা ফেলবেন নাকি? এটা তো হতে পারে না। আইন থাকলে ক্রাইটেরিয়া গুলো যখন সেট করা থাকে, তখন ওই ক্রাইটেরিয়া গুলো আপনি ফলো করবেন, ওর বাইরে গেলে সকলেই আমরা কথা বলতে পারি। কাজে গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনাটা বাংলাদেশে অনেক ইনোভেটিভ হতে পারে, অনেক ক্রিয়েটিভ হতে পারে। এটা মন্ত্রী মহোদয় বলছিলেন যে আমাদের কিন্তু যত বর্জ্য আছে তার অলমোস্ট 70% হচ্ছে অর্গানিক ওয়েস্ট। এই অর্গানিক ওয়েস্ট থেকে বিদ্যুৎটা আনা একটু মুশকিল আছে, কারণ বেশি পানি থাকে তো, কিন্তু অর্গানিক ওয়েস্ট থেকে সারে কনভার্ট করার কিন্তু অনেক সুযোগ থাকে। হ্যাঁ, তো সেইগুলো করে বর্জ্যের ভলিউমটাও আমরা কমিয়ে আনতে পারি। এবং আপনি নীতি নেই, আজকে নীতি নেই বলে ঢাকা সিটি কর্পোরেশনকে আবার বলতে হচ্ছে যে ভাই দয়া করে একটু পিপিএ দেন যারা কালেক্ট করে তাদেরকে। যখন নীতি একটা বিধিমালা হয়ে যাবে, বিধিমালায় বলা থাকবে যে ঢাকা সিটি কর্পোরেশন এগুলো প্রোভাইড করবে, তখন তার বাজেট অ্যালোকেশনে সেগুলোকে প্রায়োরিটি দেবে। সেজন্যই বিধিমালা থাকাটা জরুরি। আর আমি মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টে মন্ত্রী মহোদয়ের সাথে সম্পূর্ণ একমত। আমি মনে করি না যে এত প্রফিটে চলছে যে সমস্ত প্রাইভেট ক্লিনিক এবং হসপিটাল, এদের সংখ্যা 6000 থেকে 8000 মধ্যে বলে। তো এরা কি নিজেরা ব্যবস্থা করে একটার জন্য একটা লাগবে এমন কোনো কথা নেই, বাট 5-6 জনে মিলে এসে তো আনুপাতিক হারে কস্ট দিয়ে তারা একটা ম্যানেজমেন্টের দিকে যেতে পারে। সেখানে সরকার তাদেরকে ইনসেন্টিভ দেখ, সহজ শর্তে ঋণ দেখ, তাতে তো আমাদের কোনো আপত্তি থাকবে না। বাট আই থিঙ্ক প্রাইভেট সেক্টর মাস্ট, যদি শিল্প প্রতিষ্ঠানের দায়িত্ব শিল্প মালিককে নিতে হয়, তাহলে হাসপাতাল ক্লিনিকের দায়িত্ব কেন মেডিকেল কলেজে নিতে পারে? ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে মাননীয় মন্ত্রীর কাছে এই যে বর্জ্য ব্যবস্থাপনায় বিধিমালা বা আইনের ফাঁকফোকরের কথা বলা হচ্ছে সে ব্যাপারে জানতে চাইবো। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। ফিরে আসছি মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম আপনার কাছে। এই যে বিভিন্ন ক্ষেত্রে আইনের অভাবের কথা বা বিধিমালার অভাবের কথা বলা হচ্ছিল, বিশেষত বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে, সে ব্যাপারে আপনাদের কোনো অনুভব করেন কিনা? আপনার কোনো প্রয়োজনীয়তা রয়েছে নাকি বিদ্যমান যে কাঠামো রয়েছে তা দিয়ে কাজ চলবে? না, আইন আমার মনে হয় যথেষ্ট
আপনার আইনের যথেষ্ট সুযোগ রয়ে গেছে, আইনের যথেষ্ট রকম বিধিবিধানের পারবিয়তে থেকে কাজ করার মতন যথেষ্ট সুযোগ আছে। এখানে কাউন্টার কিছু আমি এ পর্যন্ত দেখি না। হ্যাঁ, কিছু কিছু সংশোধন হয়তো দরকার হতে পারে, কিছু মডার্নাইজেশন দরকার হবে, এটা সারা পৃথিবীতে সবসময় সময়ের ব্যবধানে এটা হয়। তো আমাদের এখানে হয়তো হইতে পারে, কিন্তু আমি মনে করি হোলিস্টিক হচ্ছে না তা না। যেমন পিপিএ এর কথা বলা হয়েছে, ক্লিয়াররা কিন্তু পিপিএ দেওয়া হয়তো সবাইকে দিতে পারে, অথবা কেউ নিয়েও দেখা যায় তারা পড়ে না অথবা পড়তে জানে না। এখন আমি ভারতের একটা উদাহরণ যদি দিই, যখন কোভিড সিরিয়াসনেস দেখা দিল, কোভিড হাসপাতালগুলোতে যখন নাকি পিপিএ এবং মাস্ক পরা নিয়ে তাদেরকে যখন নাকি স্টাডি করা হলো, দেখা গেছে যে সেখানে 18% আপনার খুব একাডেমিক্যালি দে আর ট্রেন্ড টু ইউজ দিস কাইন্ডস অফ ইনস্ট্রুমেন্ট, তো এই অ্যাপারেলস এগুলো করার জন্য। তো এই সমস্ত চ্যালেঞ্জগুলো তো আমাদের জন্য না, আমরা সারা পৃথিবীর জন্য দেখেছি। তো এইটা, আর এরপরে দিয়ে আপনার 70% অর্গানিক ওয়েস্টের কথা বলছে ডোমেস্টিক, আসলে এগুলোকে আপনার ডিময়শ্চারাইজ করে নেওয়া হয়। আমি নিজে দেখেছি সেটা দিয়ে গাড়ি চালাইতে পারবেন, বায়োফুয়েল, তো সেটা দিয়ে আপনি করতে পারেন। কিন্তু এখন এটা হলো যে আমাদের ওয়েস্ট। আর আমরা সেগ্রিগেশনের একটা কথা সবসময় আমরা বলি, সেগ্রিগেশন ইট ইজ নট ইজি থিং, এবং এটা আসলে খুব ভালো একটা সুফল দেয় না হলে জাপান করতো না, সিঙ্গাপুর করতো না, সাউথ কোরিয়া করতো না, তারপরে দিয়ে থাইল্যান্ড করতো না। তারা তো সবাই দে আর গোয়িং টু অ্যাড্রেস দ্য ইস্যু একেবারে মিক্সড ওয়েস্ট দিয়ে তারা করতেছে। আমার মনে হয় এটা ঠিক আছে। আমিনবাজারের বিষয়টা হলো যে আমিনবাজারে সেখানে সরকার অধিগ্রহণ করেছে কিছু জায়গায় এই সমস্ত ডাম্পিং করার জন্য। এখন সেখানের জন্য আমরা আবার এখন 86 একর জায়গা নতুন করে আবার অ্যাকোয়ার করার জন্য সেখানে 3 টাইমস মানুষকে টাকা দেওয়া হবে। আর ইটিভির কথাটা এসেছে, ইটিভি যদি কোথায় যদি ইউজ না হয়, এটা অত্যন্ত দুঃখজনক। আসলে ফেলিওর তো আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে, আমাদের যে সমস্ত ইমপ্লিমেন্টেশন পর্যায়ে অনেক জায়গাতে আমরা, কিন্তু আমার মনে হয় এটি যে কালেকটিভ রেসপন্সিবিলিটি আমাদের সবার দেশ, এটা আমরা সবাই মিলে যদি কোথায় এরকম কিছু দেখি, তাইলে আমরা কেন এটা নিয়ে লাউড করবো না এবং এটার জন্য কাজ করার জন্য চেষ্টা করবো না। আর পাবলিক অ্যাওয়ারনেসের বিষয়টা আমরা কিন্তু করার চেষ্টা করতেছি। কোঅর্ডিনেশন আসলে এই কথাটা সার্বিক করতে এইভাবে নাই। আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি তারা যে কাজ করার কথা তারা সেটা করবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা করার কথা তারা সেটা করবে, এটা আইনে বলা আছে এবং তারা তা করছে। হয়তো আমার করার মধ্যে আমার কোনো গাফিলতি আছে। একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। রিজওয়ানা হাসান, যদি আপনার আর কিছু যোগ করার থাকে। জি, আমার শুধু একটা অনুরোধ থাকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, যে অনুগ্রহ করে আমিনবাজারের একটু বিকল্প ভাবেন, কারণ একটা বন্যা প্রবাহ এলাকায় সরকার 3 গুণ বা 5 গুণ টাকা দিল সেটা জরুরি বিষয় না। জরুরি বিষয় হলো মাস্টার প্ল্যানে চিহ্নিত বন্যা প্রবাহ এলাকা যেখানে এই কাজ আইনত করা যায় না, সেটা যদি সরকার 3 গুণ টাকা দিয়ে করে ফেলে, সেটা আমাদের জন্য একটা দুঃখের ব্যাপার হবে। এটা একটা, আমি আপনার সময়টা নিয়ে নি, সরি, সেটা হলো আমিনবাজারে আমরা যে ইনসিনারেশন প্ল্যান করছি, এখন যে এলাকাতে বিস্তৃতভাবে ওয়েস্ট আছে এগুলা ইনসিনারেটেড হয়ে যাবে, সো দ্যাট এখানে একটা আমরা ইকো ফার করতে পারবো সুন্দর। একেবারে একসময় বেড়াইতে যাওয়ার জন্য হয়তো 5-7-10 বছর লাগতে পারে, কিন্তু এই জায়গাটা উদ্ধার হয়ে যাবে, এখানে কিচ্ছু থাকবে না, একেবারে আপনাদের কাছে অত্যন্ত দৃষ্টিনন্দন একটা জায়গা হয়ে যাবে। আমি থাইল্যান্ডে এরকম দেখেছি, একসময় এরকম ডাম্পিং ছিল, পরবর্তীতে তারা এটাকে এরকম সবগুলা ইনসিনারেটেড করে সেখানে সুন্দর একটা পার্ক করে দিয়েছে, মানুষ বেড়াইতে যায় এখানে। আমার পার্কে বিবাদ নেই মাননীয় মন্ত্রী মহোদয়, আমার বিবাদ হচ্ছে বন্যা প্রবাহ এলাকাটাকে ডাম্পিং সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা আসলে নীতিগত প্রশ্নে কোনো অবস্থাতেই আমরা মানতে চাচ্ছি না, মানতে পারছি না। এটা এমন বিরোধিতা হচ্ছে আইনের সাথে, ঢাকা শহরের মাস্টার প্ল্যানের সাথে। সরকারি যদি এই কাজ করে, তাহলে বেসরকারিরা যখন মাটি দিয়ে ভরবে তখন আমরা কি কথা বলবো? আমি বলবো যে যদি আপনি কাজ করতে চান তাহলে আইন খুব জরুরি না, এটা সত্যি কথা। কিন্তু যদি আপনি কাজ করতে না চান, আপনার মধ্যে সমন্বয়হীনতা থাকে, আপনার মধ্যে অন্যান্য সীমাবদ্ধতা থাকে, তখন আইন আপনাকে সাহায্য করে আপনার আইনি দায়িত্বটা মাথায় রেখে তারপরে পদক্ষেপগুলো নেয়ার। আমাদের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় যেরকম বিধিমালা আছে, আমি আশা করবো যে অন্য বর্জ্য ব্যবস্থাপনার দিকেও যাতে ব্যবস্থাপনাটাতেও যাতে আইনের আলোকে, বিধিমালার আলোকে পরিচালিত হয়, সেজন্য বিস্তারিত বিধিমালা করার জন্য। এবং আমি এটা করলে আমাদের সাস্টেইনেবল হবে, যে এফোর্টটা আজকে একটা সরকার দিচ্ছে বা একটা নেতৃত্ব দিচ্ছে, আগামীকাল অন্য সরকার অন্য নেতৃত্ব প্রায়োরিটি জানি উল্টা করে যেতে না পারে। অসংখ্য ধন্যবাদ রিজওয়ানা হাসান। ডক্টর আলীর যদি আর কিছু যোগ করার থাকে।
ধন্যবাদ। এই শেষ পর্যায়ে এসে আমি শুধু খালি একটা কথা বলতে চাই যে আগামী দিনগুলোতে আমাদের চিন্তা করতে মানে এই মেডিকেল ওয়েস্ট ব্যবস্থাপনায় চিন্তাটা রাখতে হবে দুইটা ওয়েতে, একটা হচ্ছে টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ। এখানে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, তার কারণ এখানে পলিসি লেভেলের যেরকম একটা ইনভলভমেন্ট দরকার হবে, মাননীয় মন্ত্রী যেমন বললেন তারা উচ্চ পর্যায়ে কমিটি করেছেন, সেটা দরকার আছে। একটা সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হবে, কারণ সিস্টেমটা এখনো ওয়েল এস্টাবলিশড ডিফাইন্ড না। স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, টেকনিক্যাল কমিটি এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং ফাইন্যান্সিয়াল এবং ইমপ্লিমেন্টেশনটা উপর থেকে নিচের দিকে আসতে হবে। আর নিচে স্টেক হোল্ডার কমিউনিটিকে ইনভলভ করে আপনার এডুকেশন, এক্সপার্ট তৈরি করা এবং প্রপার মনিটরিং, ইভ্যালুয়েশন এবং রিপোর্টিংয়ের মেকানিজম করা, এটা অত্যাবশ্যক। আমাদের এই স্টাডিতে এইরকমই একটা ফাইন্ডিংস উঠে এসেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি।